সামাজিক সুরক্ষা খাতে 1,44,000 কোটি টাকা বরাদ্দ আছে, যেটা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে নানা ধরনের সোশ্যাল সেফটি নেট ডেভেলপ করা হয়েছে। এইগুলোর মূল লক্ষ্যটা হচ্ছে যে বিনিয়োগ, এটা এক ধরনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যে বিনিয়োগের মধ্যে দিয়ে মানুষ যেমন প্রাথমিকভাবে স্বস্তির জায়গাটা কিছুটা তৈরি হবে, অন্যদিকে প্রান্তিক মানুষেরাও যাকে বলে যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, এবং তারা অভ্যন্তরীণ বাজার, মানে এটা একটা বলতে পারেন যে এই ধরনের যেগুলো মোরালিও কারেক্ট, ইটস এ গুড ইকোনমিক্স। মানে এইখানে আপনার অভ্যন্তরীণ বাজারের ব্যাপক সম্প্রসারণের জায়গা হচ্ছে, মানুষ সেখানে মানে নিজেরা সেটা খরচ করবে, আবার সঞ্চয় করবে এবং নিজেরা অর্থনৈতিক তৎপরতাতে যুক্ত হবে। ফলে এই দুটো মিলে, শেষ করি আমি, শেষ বাক্যটি শেষ করি, এই দুটো মিলে আমরা মানে এই ক্ষেত্র এবং পরিসরের পুনর্গঠন, অন্যদিকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং সামাজিক সুরক্ষায়, দুটো মিলে আমরা আসলে বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা মানে লক্ষ্য এখানে স্থির করা হয়েছে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই ডিরেকশন আগে কখনো এখানে ওইভাবে দেখা যায়নি। এখন আপনি বলছেন, আপনার প্রশ্নে আসি, যে আমরা আসলে এই অর্থের যোগানটা কোথা থেকে দিব? অর্থায়নের বিষয়টা তো আগেও একই রকম ছিল এবং শেষ পর্যন্ত আমরা ঋণে গিয়েছি। এটা আমরাও বলেছি, আমরা যখন এই বিগত সরকারগুলোর সমালোচনা করেছি, বিশেষভাবে ফ্যাসিবাদী আমলে যখন সমালোচনা তুলেছি যে তারা একটা ঋণ নির্ভর অর্থনীতিতে যাচ্ছে, কারণ হচ্ছিল যে অভ্যন্তরীণ আয়, এই অভ্যন্তরীণ আয়ের জায়গাটা প্রায় একটা স্থবিরতার মধ্যে আটকে গিয়েছিল এবং তারা বাজেট বাড়িয়ে চলেছিল, এবং সেই বাজেট অভ্যন্তরীণ আয় যেহেতু কোনো গতি নাই, সুতরাং সেটা ক্রমাগত ঋণ নির্ভরতার দিকে গিয়েছে। এখন আমাদের একটা সীমাবদ্ধতা হচ্ছে, পূর্বের সরকার, ফ্যাসিবাদী সরকার যেভাবে ঋণকে একটা মানে এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আপনি রাতারাতি তো সরতে পারছেন, আপনাকে তো ঋণের সুদ শোধ করতে হচ্ছে, ঋণের আসল শোধ করতে হচ্ছে, এটা একটা দিক। অন্যদিকে এই বাজেটে রাতারাতি আপনি অভ্যন্তরীণ আয়কে বাড়াতে পারছেন না। কিন্তু আপনি যদি দেখেন যে আমরা অভ্যন্তরীণ আয় এবং ঋণ নির্ভরের জায়গায় কোন জায়গায় করছি, বিগত বছরের বাজেটেও অভ্যন্তরীণ আয় এবং ঋণ নির্ভরতা দুটার মধ্যে যা ছিল, এই বছরের 26-27 বাজেটে ঋণ কিন্তু আগের বছরের তুলনায় শতাংশে কম, অভ্যন্তরীণ আয় আমরা বৃদ্ধি করেছি। এখন অভ্যন্তরীণ আয় আসবে কোত্থেকে? এটা এই কারণেই ভিন্ন। আমার কাছে মনে হয় আমি শেষ করি, আপনি শেষ করেন, মানে আপনি অনেকবার শেষ করেন, কিন্তু ঘটনা হচ্ছে আপনি অভ্যন্তরীণ আয় যে বাড়ায় সেটা পার্সেন্টেজ, ঋণ গ্রহণের পার্সেন্টেজটা আপনি বেশি দিচ্ছেন, সেটা তো নাম্বার, সেটা তো সত্য কথা না, সেটা তো ফ্যাক্ট না। কারণ আপনি 6,95,000 কোটি টাকা, 6,95,000 কোটি টাকা আপনি বলতেই পারেন। আমি বলছি 6,95,000 কোটি টাকা কেন? এই সরকার দায়িত্ব নেওয়ার 4 মাসের মাথায় জি ইতিমধ্যে আমাদের 4 লক্ষ কোটি টাকার রাজস্ব আয়ের মাইল ফলক আমরা অতিক্রম করেছি। এইটা যদি 2025-26 অন্তর্বর্তী সরকারের সাথে মিলান, 24-25 সাথে মিলান, তার চাইতে বেশ উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবং এটা 15 জুলাই থেকে ফাইনাল হিসাবটা যখন আমরা পাবো, এটা আশা করা যাচ্ছে যে আরো বৃদ্ধি পাবে। তাহলে এইটা 1 নম্বর দিক। এবং আমরা বলছি যে কেন অভ্যন্তরীণ আয় বৃদ্ধি পাবে, 3টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মানে আমাদের অভ্যন্তরীণ আয় কর ব্যবস্থার একটা মানে প্রধান ত্রুটির জায়গা হচ্ছে যে পলিসি এবং ইমপ্লিমেন্টেশন এটা একই সংস্থার হাতে আছে। এটা বাইফার্কেশন প্রয়োজনীয়। পলিসি ঠিক করবে যারা কর ব্যবস্থাপনা বোঝে, এ বিষয়ে বিশেষজ্ঞ তারা, আর ইমপ্লিমেন্টিং অথরিটি ভিন্ন হবে, এবং দুটো প্রতিষ্ঠানকে আলাদা করা হবে, এবং এই নীতি ঠিক করার জায়গায় কোনো আমলাতান্ত্রিক প্রভাব থাকবে না। এটা হচ্ছে 1 নম্বর জায়গা। এইটা গুরুত্বপূর্ণভাবে আমাদের কর কাঠামোকে পরিবর্তন করবে। সেকেন্ড থিং, যেটা আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুরোটার অটোমেশন, যেটা মানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, মানে যে অটোমেশনের উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা কাজ করছে না, সেখানে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। আমরা যে অটোমেশনের উদ্যোগ নিয়েছি, দ্রুততম সময়ের মধ্যে অটোমেশন আমরা কমপ্লিট করতে থাকবো। এবং এই যে কর ব্যবস্থাপনা, মানে পুরো ভ্যাট, আমাদের পুরো কর ব্যবস্থাপনা যে অটোমেশনের মাধ্যমে যাবে। থার্ড থিং, সেটা আরো 7-8 বছর আগের গল্প না, আগের গল্প, কিন্তু ওইটাই বলছি যে এটা কাজ করেনি। উদ্যোগ নিয়েছে দুর্নীতি, এবং একটা মানে এমন একটা সফটওয়্যার তৈরি হয়েছে যে সফটওয়্যার আমাদের, তো সেই ক্ষেত্রে তো সফটওয়্যার সেটা পর্যালোচনা, দুর্নীতি করা আলাদা জিনিস, কিন্তু এইগুলি তো করা হয়েছে আরো আগে, 7-8 বছর আগে। তো অটোমেশন তো শেষ। 4 মাসে কর রেয়াত, কর ফাঁকি এবং কর জালিয়াতি, এটার ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এবং সেই কঠোর অবস্থানের ফলেই কিন্তু এই যে বললাম যে 4 লক্ষ কোটি টাকার মাইল ফলক যে অতিক্রম করা হয়েছে এবং আরো কিছুটা বাড়বে, সেটা তার মানে এই 4 লক্ষ কোটি টাকার মাইল ফলক তো অন্তর্বর্তী সরকারের ক্রেডিট, সাকিব ভাই, আপনারা তো 4 মাস। না, এটা ক্রেডিট, অন্তর্বর্তীর ক্রেডিট না। আমি আবারও বলছি, ওই 4 মাসে
হ্যাঁ। আপনি অন্তর্বর্তী সরকারের শেষ 4 মাস মিলিয়ে দেখেন, আর এই অন্তর্বর্তী এই শেষ সময় 4 মাস আপনি মিলাই দেখবেন কেন? আপনি এই অর্থ বছরের 4 মাস আপনাদের, 8 মাস তো এই অর্থ অন্তর্বর্তী বছর থেকে তো সরকারের। 2% বৃদ্ধি থেকে 12% আমাদের বৃদ্ধি পাচ্ছে। আপনি তো আপনারা আসার পরে, পুরো বছর, আপনারা আসার পরে পুরো সবাই বছর, কর দিতে শুরু করছে বেশি বেশি। আমি বলি জি, পুরো বছরের হিসাব যদি আপনি নেন, এটা 12% বৃদ্ধি। ওকে। আর যদি আপনি যদি শেষ 4 মাসের হিসেব নেন, আমি ওটা বললাম তো যে আপনি তো বলবেন যে পুরো বছরে তো অন্তর্বর্তী সরকার 8 মাস ছিল, সে কারণে আমি 4 মাসের হিসেবটা বলতে চাইছিলাম যে 4 মাসেই যদি তুলনা করেন, 24-25 4 মাস, 25-26 4 মাস, এবং 26-27 এর সরি 23-24, 24-25 এবং 25-26 4 মাস যদি আপনি হিসেব করেন, তাহলে এই পরিবর্তনটা দেখবেন। যদি 24-25 এর সাথে ও 25-26 আচ্ছা, এর আপনি বলতেছেন যে, মেলান, আপনি তাহলে বলতেছেন বলবো যে যে মার্চ থেকে 12%। জুলাই, মার্চ থেকে জুলাই, হ্যাঁ, মানে মার্চ থেকে জুন মার্চ এই থেকে টাইমটা। জুন, হ্যাঁ, এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে কর আদায় উল্লেখযোগ্য পরিমাণে ইন্টারেস্টিং, বৃদ্ধি ক্যান পেয়েছে, কর এই দিতে কথাটা আমি শুরু বলতে করছে, চাচ্ছি। এটা তো আলাদা ইনভেস্টিগেশন হওয়া উচিত যে হঠাৎ এটাই করে বললাম মানুষ যে কর দিতে শুরু করছে। কর রেয়াত, কর জালিয়াতি এবং কর ফাঁকি, এটার বিরুদ্ধে ব্যাপক একটা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আমরা এই জায়গাটা এসেছি। আমাকে একটু শেষ করতে দেন। জি, শেষ করেন আমরা একটু, কিন্তু শেষ করেন। কর 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 বাড়াইনি, বরং করের বেসটা বাড়ানো হয়েছে, এবং মানে এই বেসটা একেবারে মানে আরো এটা ক্রম প্রসারণশীল করা হবে। কারণ কিন্তু কারো উপরে এমন ভাবে চাপিয়ে দেওয়া হবে না যে তিনি তার সামর্থ্যের বাইরে তাকে কর দিতে হবে। আপনি জানেন যে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 4 লক্ষ টাকা প্রস্তাবনা সংসদে এনেছিলেন, এবং সেটা গৃহীত হয়েছে যে 4 লক্ষ টাকা আয় পর্যন্ত কর মুক্ত সীমা থাকবে, এবং এটা গ্র্যাজুয়ালি বাড়বে 4.5 লাখ পরবর্তী বছরগুলোতে, তারপরে 31-31 এটা 5 লাখ হবে। কিন্তু করের যে বেসটা বাড়ানো, তারপরে অটোমেশন এবং এই পলিসি এবং ইমপ্লিমেন্টেশনের এই পার্থক্যের ফলে, এবং কর ফাঁকি দেওয়া, কর জালিয়াতি এবং কর রেয়াত বন্ধ করার ফলে আমরা আশা করি এটা 6,90,000 কোটি টাকার যে লক্ষ্যমাত্রা, সেটার মানে সেই লক্ষ্যটা আমরা অর্জন করতে পারবো। এখন ধরেন আপনি যদি আমাকে বলেন 100%, মানে সেইটা তো আসলে নিশ্চয়ই ঠিক আছে, আগামী বছরে আপনি আমাকে প্রশ্ন করবেন। যে আচ্ছা, আপনি এখন কত আদায় করতে পারছেন। এই যে অর্থায়নের এই জায়গাটা এসছে, তার মানে এইটা এখন আমরা তো আরো বেশি বলতে পারতাম, আমরা আরো বেশি বলছি না, কারণ যেটা মোটামুটি ভাবে এইখানে বাস্তবায়ন যোগ্য বলে মনে হয়েছে, সেই বাস্তবায়ন যোগ্য সীমাটাই ঠিক করা হয়েছে। এবং এখন যেহেতু এক্সপ্যানশনারি পলিসি, বাকি 2,43,000 কোটি টাকা তখন ঋণ হওয়া ছাড়া কোনো আমাদের সামনে এই মুহূর্তে তবে কেবলমাত্র ব্যাংক এবং বিদেশি ঋণের বাইরে বাংলা অন্যান্য উৎস, অর্থায়নের উৎস খোঁজা হচ্ছে, যেটা অর্থমন্ত্রী তার শেষ বক্তৃতায় পরিষ্কার করে বলেছেন যে কিভাবে দেশি বিদেশি উৎস থেকে বাংলাদেশের জন্য বিনিয়োগ ফান্ড তৈরি করার জায়গা তৈরি হচ্ছে। ফলে অর্থায়নের প্রশ্নটিও আমি মনে করি যে এই জায়গায় এটা, কিন্তু আপনি যেটা বললেন যে আমরা টাকার অঙ্কে, আপনি এইবারে গতবারের তুলনায় আমরা উল্লেখযোগ্য মানে 6%, আমি এক্স্যাক্টলি এখন এই সংখ্যাটা বলতে পারছি না, কিন্তু গতবারের যে আমাদের ঋণের মানে সাথে বাজেটের ঋণের সাথে যে শতাংশ, এইবারের বাজেটের টোটাল বাজেটের সাথে আমাদের কারণ হচ্ছে যে আপনারা 5,41,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যে আপনারা দেখাইছেন হচ্ছে 6,95,000 কোটি টাকা। তার ফলে বাজেটের যে ঘাটতি 2,56,000 কোটি টাকার থেকে 2,56,000 কোটি টাকার থেকে বাজেট ঘাটতি যে 2,43,000 কোটি টাকা, সেটা একটু কম মনে হচ্ছে প্রপোর্শনেটলি কম মনে হচ্ছে আপনার কাছে। আপনি এটাকে কেবলমাত্র একটা সংখ্যার মানে হিসেবে দেখেন না, এটা একটা পলিসি ডিসিশন। আমি আবার বলি, এটা একটা পলিসি ডিসিশন। আচ্ছা, আমি পলিসি ডিসিশন, 5 বছর ব্যাপী, আপনি কথা বলতে থাকলে আমি আর কথা বলার সুযোগই পাবো না। আপনারা আমি কয়েকটা বিষয়ে জাস্ট একটু মানে স্নাইপ, কারণ আপনার থেকে তো এখন আমাদের তো সম্পর্কের প্যারামিটার বদলায় গেছে। আগে হচ্ছে যে আমরা আপনার সাথে কথা বলতাম হচ্ছে অন্য রাজনীতিবিদদের প্রশ্ন করার জন্য, অন্য রাজনীতিবিদদের ধরার জন্য। এখন আপনি আসলে ক্ষমতার মধ্যে, সুতরাং কিছু বিষয়ে আপনার মতামত আমাদের জেনে রাখতে হবে, বা মানে সরকার কিভাবে সেটা আমাদের একটু জেনে রাখতে হবে। যেমন আপনি বলতেছেন যে যেসব মানে পণ্য আমদানি করার ক্ষেত্রে যে আমরা যেগুলি ভ্যালু এডিশন করি, সেগুলির ক্ষেত্রে কর কাঠামোতে একটা পরিবর্তন আনা হয়েছে। আপনি বলতেছেন যে আমাদের যে শিল্প, নিজস্ব শিল্প বা নিজস্ব কুটির শিল্প, সেগুলিকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা আসলে কর কাঠামোটা আমরা বিবেচনা করতেছি। কিন্তু আমরা এই সরকারের দ্বৈত নীতি, এটা যদি একটু ছোট করে বলতেন, ও শিল্পকে প্রোটেক্ট করতে চায়, ও কি কৃষিকে আলগা করে দিতে চায়? মানে ও কি করতে চায়? ওর কৃষির ক্ষেত্রে ও কেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা নিয়ে ভালো মন্দ কোনো কিছু বলে না, এটাকে খারাপ হইলে বাতিল করে না, বা ভালো হইলে আরো 10টা এরকম চুক্তি করে না? মানে
এটা কেন? মানে শিল্প পণ্যকে প্রোটেক্ট করার ক্ষেত্রে আপনি যদি এইটা যদি বাজেটের লক্ষ্য হয়, তাইলে কৃষিজ পণ্যের ক্ষেত্রে এটা কি, এইটা যদি একবার বলেন। আমার অনেকগুলি প্রশ্ন আছে আপনার বক্তব্যের প্রেক্ষিতে, আপনি যদি আমাদের একটু বলেন আমরা কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কৃষিজ পণ্য কিনবো? না, এটা তো মানে আমাদের এই এইটা তো এই সরকারের গৃহীত মানে নীতি হিসেবে আপনি চালিয়ে দিতে পারেন না। বাতিল না করলে গৃহীত হিসেবে চালাবো। আবার খলিল সাহেবকে হ্যাঁ, মন্ত্রী সরকার বানাইছেন, তা তো করবোই, মনে হবে যে ওদের সরকার করছে দেখে প্রত্যেকটা মন্ত্রী করছে। না না, সরকার প্রত্যেকটা ক্ষেত্রে কি নীতি নেবে হুম। সেইটা তো আমরা সামনের দিনগুলোতে দেখব। সরকার কৃষি ক্ষেত্রে আমাদের খাদ্য নিরাপত্তার প্রশ্নকে প্রধান করে কৃষি ক্ষেত্রকে একটা ব্যাপক বিকাশের জায়গায় নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছে, এবং আমাদের কৃষি একটা ট্রানজিশনের মধ্যে আছে। এটা খেয়াল রাখবেন যে আমাদের এখানে এখন মানে কৃষি ক্ষেত্রে যে লেবার ফোর্সের অংশগ্রহণ সেটা কমে যাচ্ছে, এবং এটা কমে যাওয়ার ফলে অটোমেশনটা একটা বাস্তব চাহিদা হিসেবে কিংবা আরো বেশি প্রযুক্তিগত ব্যবহার কৃষি ক্ষেত্রে, তার মানে এগ্রো প্রসেসিং এর শিল্পের বিকাশ ছাড়া কৃষি ক্ষেত্রে কৃষি সামনের দিকে যাবে না। এবং সরকারের পলিসি হচ্ছে সেই জায়গায় যাওয়া, এবং কৃষক কার্ড যেটা করা হয়েছে সেটার ক্ষেত্রে যে সমস্ত সুবিধাগুলো কৃষকরা পাবেন সেটা হচ্ছে তার এই ধরনের মানে কৃষির আরো অধিকতর মানে যান্ত্রিকীকরণের মধ্য দিয়ে তার যে এটাকে এক্সেলারেট করার জন্য যে কাজ তার সামনে আছে সেটাকে সহায়তা দেওয়ার ফলে এটা কিন্তু কেবলমাত্র একটা আর্থিক সহায়তা না, নানা ধরনের সহায়তা ওই কৃষক কার্ডের মধ্য দিয়ে সমগ্র কৃষি ব্যবস্থাপনার যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা পাবে। ফলে কৃষি সরকারের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে সেক্টর, যেটার মধ্যে দিয়ে আসলে সেটা সামাজিক সুরক্ষা কার্ড দিয়ে আসছে, কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত কৃষির অর্থনীতি মানে কৃষি ক্ষেত্রের সাথেই অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে পড়বে। সাকিব ভাই, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আপনারা বাজেট বাড়িয়েছেন, সেটা নিয়ে আপনারা মানে ক্রেডিট নিচ্ছেন, এই সরকার নিচ্ছে সামাজিক সুরক্ষা খাতেও। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শিক্ষা, যদি একটু চট করে বলেন যে শিক্ষা খাতে আমরা দেখতে পাচ্ছি যে আমি 24-25টাকে একটা বছর ধরতেছি যে আপনার সাথে তুলনা করার জন্য, 24-25-এর অর্থ বছরে 94,000 কোটি টাকা ছিল, আপনার সেটা 1,37,000 কোটি টাকা করছেন, প্রায় 38-39% বৃদ্ধি। এইটা কি আপনারা শিক্ষকদের বেতন কাঠামো বাড়াবেন, ঘরবাড়ি করবেন, মানে এটা কোন দিকে, মানে এই শিক্ষা খাতের উন্নতিটা আসলে কি? এবং পাশাপাশি প্রশ্ন, আপনি যখন মাঠে ছিলেন তখন আমরা আপনার সাথে গলা মিলিয়ে আমরা অনেকবার বলেছি যে এটা জিডিপির অন্তত 4-6% হওয়া দরকার, স্টিল এটা জিডিপির 2%-এর কম। এইটাও আপনারা কিভাবে দেখতেছেন, এটা যদি একটু বলেন। দেখুন, এটা আমরা যখন জোটবদ্ধ মানে যুগপৎ ধারায় জোটবদ্ধ আন্দোলন শুরু করেছিলাম তখন এই 31 দফা প্রণীত হয়েছিল, এবং সেখানেই স্পষ্ট করে বলা ছিল শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে। এখন এটা তো একটা লক্ষ্য, এই লক্ষ্যটা তো এক রাতে অর্জন করা সম্ভব না, পর্যায়ক্রমে যাওয়া হবে, এবং তার অংশ হিসেবে প্রথম বছরেই জিডিপির 2% শিক্ষা খাতে এবং 1% স্বাস্থ্য খাতে গিয়েছে। এবং আমি যে কথাটা শুরুতে বলেছিলাম যে আমাদের জিডিপি 13.5% হচ্ছে আমাদের কি বলে বাজেট, তো 13.5%-এর যদি 5% যেটা আইডিয়ালি 20% হওয়া উচিত আর কি, আমার মনে হয়। হ্যাঁ, আমি বলছি না, আমি বলেছি 28-33%, কিন্তু ওদের মতো না হলেও আইডিয়ালি 20% হওয়াই উচিত মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সেইটা তো আমরা পারছি না, কারণ আমাদের সামর্থ্য এখনো সেই জায়গাটা যায়নি, যার ফলে আপনি এই বাজেটে যদি 5% দিতে যান, 10%ই তো আসলে শিক্ষা আর স্বাস্থ্যে নিয়ে নেবে। 3.5% দিয়ে 3.5% দিয়ে তার বাকি খাত চলবে না। সেই অর্থে বলছি যে আমরা কিন্তু গ্র্যাজুয়ালি, এবং আজকেও অর্থমন্ত্রী এটা গতকালকে অর্থমন্ত্রী পরিষ্কার করে বলেছেন, মাননীয় অর্থমন্ত্রী, যে এখানে আপনার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির 5% করে বরাদ্দর যে প্রতিশ্রুতি সেটা পর্যায়ক্রমে এই 5 বছরে বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। তো সেইটাতে ধরেন আমাদের অর্থনীতির আকার যে হারে বৃদ্ধি পাবে তার উপরে তো আসলে নির্ভর করবে যে এই জিনিসটাকে শেষ পর্যন্ত আমরা কোথায় নিতে পারছি। কিন্তু এই লক্ষ্য যে সরকার প্রতিশ্রুতিবদ্ধ সেটার প্রাথমিক প্রমাণ হচ্ছে এইবারেই গুরুত্বপূর্ণ একটা অগ্রগতি। এখন আপনি আসেন যে এটা কিসে ব্যয় হবে, বেতন ভাতায় নাকি অবকাঠামো? না, দেখুন, আমাদের এই সরকারের শিক্ষা ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ মানে জায়গা আছে, মানে 3টা বিষয় গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু প্রথম দুটো হচ্ছে শিক্ষার মান বাড়ানো। এক্সপ্যানশন আমাদের জরুরি, কিন্তু মান এখন খুব জরুরি। এবং
তার সাথে সাথে এক্সপ্যানশন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে যাতে প্রযুক্তিগত শিক্ষা, আমাদের মানুষ মানবিকতার সাথে সাথে একই সাথে দক্ষ মানুষ হয়ে ওঠেন, সেই জায়গাটা তৈরি করা। তাহলে তিনটা বড় ফোকাস দেওয়া হয়েছে। কারণ শিক্ষার মান যদি আপনি বাড়াতে চান, শিক্ষকদের বেতন সেখানে যুক্ত, শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া যুক্ত, তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে তার নানান রকম মানে ভাবে সেটা চিন্তা করা হচ্ছে। মানে সরকারের একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে ওয়ান টিচার ওয়ান ট্যাব, যেটার মধ্যে দিয়ে একটা মানে তাকে কন্টিনিউয়াসলি মানে শিক্ষার যে মেটেরিয়াল গুলো সেগুলো তারা পাবেন, এবং ওইটার মাধ্যমে তারা এই প্রশিক্ষণের একটা আওতার মধ্যে সারা দেশের শিক্ষকরা থাকবেন। কিন্তু একই সাথে অন্য প্রশিক্ষণেরও উদ্যোগ আলাদা আলাদা করে মানে সেটাও গ্রহণ করা হবে। তার মানে শিক্ষককে যদি আমি তার ন্যূনতম মর্যাদাশীল জীবন না দেই, তার কাছ থেকে কেবল আশাই করে তার যাই মানে তিনি ভালো শিক্ষা দেবেন, আপনারা এইটা শিক্ষকদের বেতন ভাতার দিকে আপনারা একটা বড় নজর দিচ্ছেন এই বছর। শিক্ষকদের বেতন ভাতার বিষয়টা মানে সরকারের এজেন্ডার মধ্যে আছে। এটা কি মাত্রায় দেওয়া হবে এটা শিক্ষা মন্ত্রণালয় সেটা ঠিক করবেন। আপনি তো জানেন যে পে স্কেল জেনারেলি ডিক্লেয়ার করা হয়েছে, ফলে পে স্কেল ডিক্লারেশনের মধ্য দিয়েই কিন্তু ওইটা এখন পর্যন্ত যেহেতু পে স্কেলের কাঠামোর মধ্যেই শিক্ষকদের বেতন কাঠামো আছে, সুতরাং ওইটার মধ্যে দিয়ে ওটা চলে আসছে। এখন এইটা হচ্ছে একটা জায়গা। আমি তিনটা বড় ক্ষেত্র বললাম। শিক্ষার মান বাড়াতে গিয়ে শিক্ষকদের মান বাড়ানো, সেটার জন্য তাদের বেতন কাঠামো এবং তাদের প্রশিক্ষণ, অন্যদিকে শিক্ষার প্রসারণ, যাতে কোনো শিশুই যাতে শিক্ষার আওতার বাইরে না থাকে, এবং থার্ড হচ্ছে তাকে প্রযুক্তিগতভাবে, এবং যেটা খুবই গুরুত্বের সাথে নেওয়া হচ্ছে, যে তাকে একই সাথে মানবিক, নৈতিক এবং প্রযুক্তিগত শিক্ষার জায়গাটা দেওয়া। ঠিক একইভাবে স্বাস্থ্যের জায়গা থেকে আপনি ধরেন যে এটাও একটা চালু কথা যে স্বাস্থ্য মন্ত্রণালয় তো অনেক টাকা দরকার, কিন্তু টাকা দেওয়া হয় সেটাও বাস্তবায়ন হয় না। এবং ইউ আর রাইট, এই যে 25-26 অর্থ বছরের স্বাস্থ্যের জন্য যে বাজেট দেওয়া হয়েছিল সেটা কিন্তু তারা পুরোটা খরচ করতে পারেনি। এখন আমরা যে উদ্যোগগুলো গ্রহণ করছি, এই প্রশ্নটাতে আমি আসবো, আরো বিস্তারিতভাবে কথা বলবো, যেহেতু এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে যুক্ত এবং আমি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে কাজ করি। এখানে মানে স্বাস্থ্য ক্ষেত্রে যে প্রাথমিক, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এই 3 স্তরের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রথমত মানুষের সার্ভিসের জায়গা থেকে, এবং দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটি পর্বেই কিভাবে সেই মানুষের সার্ভিস দেওয়ার জন্য আরো বেশি উপযোগী করে তোলা যায়, তার জন্য নতুন করে একটা পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে, এবং সেটাকে আরো প্রজেক্ট অনুযায়ী, মানে অর্থাৎ প্রত্যেকটি কর্মসূচি আর তার অধীনে একগুচ্ছ প্রজেক্ট, যাতে একটা কমপ্লিমেন্টারি জায়গা হয়। আপনি হাসপাতাল বানালেন, কিন্তু আপনার মানে ডাক্তার, নার্স, দক্ষ কর্মশক্তি নেই, আপনার ইকুইপমেন্টস নাই, তাহলে তো আসলে ওই হাসপাতালটা পড়ে থাকবে। এরকম বেশ কয়েকটি হাসপাতাল অনেকদিন ধরে পড়েছিল, যেগুলো চালু করতে হয়েছে। এর মানে হচ্ছে যে আপনি কমপ্লিমেন্টারি প্রজেক্টগুলো একসাথে নেননি, একগুচ্ছ প্রকল্প নিয়েই কেবল একটা কর্মসূচি তার ম্যাক্সিমাম অপটিমাম আউটকামটা পায়, সর্বাপেক্ষা ভালো ফলাফলটা পায়। সেই জায়গাটা না হওয়ার ফলে, পিসমিল বেসিসে প্রকল্প আসার ফলে আমরা দেখেছি যে এতদিন ধরে একটা কাজ হয়ে আছে, বাকি কাজ হয়নি, ফলে ওইটা শেষ হওয়ার পরে ওই প্রকল্প নেওয়া হচ্ছে, এবং সব মিলিয়ে একটা অপচয় ব্যাপক রূপ নিয়েছে। তো সেই জায়গা থেকে বলছি যে স্বাস্থ্যক্ষেত্রে পরিবর্তনটা আমরা এখন এখানে নেওয়া হচ্ছে, অর্থাৎ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সেই জায়গাটা গুরুত্বের সাথে নিচ্ছেন। এখন এই যে পরিবর্তনগুলো মিলেই কিন্তু সমগ্র কাঠামোটা। আপনি সমন্বয়ের কথা বলছেন। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আপনারা কি করবেন, নিশ্চয়ই আপনার সঙ্গে 1 বছর পর আবার দেখা হলে আমরা এইটা দেখবো যে আপনি যে কথাগুলি বলছেন আমি নোট নিচ্ছি, এইটা আপনি ধরবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি এই নোট নিয়ে আমি আপনাকে দেখবো যে আপনি এটা কতটা করতে পারছেন। কারণ এর আগের কোন সরকার, আমার কাছে যদ্দূর মনে পড়ে, শিক্ষাখাত, স্বাস্থ্য খাতে প্রায় একই ধরনের কথা বলেছে, এবং কোন সরকার এটা আসলে বাস্তবায়ন করতে পারে না। এটা আপনারা কতটা করতে পারেন সেটা আমরা নিশ্চয়ই দেখবো। আমরা একটু সাকিব ভাই এই বিষয়ে একটা কথা বলে রাখি, একটা কথাই বলেন, একটা কথা বলেন, 1 মিনিট বলি। 1 মিনিট বলেন। সেটা হচ্ছে যে মানে আমরা তো 31 দফা নিয়ে আন্দোলন করেছি, তারপরে এই বিএনপি যখন নির্বাচনে এসেছে, তারা নির্বাচনী ইস্তেহার দিয়েছে, প্রত্যেকেই দিয়েছে। এই নির্বাচনী ইস্তেহার একটা মূল পরিকল্পনাটাকে সামনে এনেছে। এই নির্বাচনী ইস্তেহারের আলোকে একটা 5 বছর ব্যাপী একটা মানে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, একটা মানে কাঠামোগত একটা মানে একটা কৌশলপত্র তৈরি করা হচ্ছে, যে এই কৌশলপত্র সমগ্র 5 বছর ব্যাপী, এবং সেখানে আমাদের প্রথম ধাপ হচ্ছে আমাদের পুনরুদ্ধার করা, দ্বিতীয় বছর, তৃতীয় বছর হচ্ছে আমাদের উত্তরণ, এবং তৃতীয় বছর থেকে চতুর্থ, পঞ্চম বছরে একটা সমৃদ্ধ পুনর্গঠন। কাজেই এই বাজেটটা হচ্ছে
মানে পঞ্চম বছরে কি আমরা যে বাজেট দিতে যাচ্ছি তারই একটা বলতে পারেন যে প্রাথমিক বাজেট। এখন এইটা কিন্তু ইন্টার রিলেটেড। একটা প্রকল্প ধরেন এই বছরে নেওয়া হলো, আপনি যদি বলেন এই প্রকল্প এই বছরে শেষ হয়ে যাবে, সেটা তো নাও হতে পারে, মানে এটা তো প্রকল্প তো বাস্তবায়নের সীমা না লাগে। না সেটা ঠিক ফলে আছে, এইটাকে না না আপনাকে না একটা না, আগামী বছর একটা নির্দিষ্ট মেয়াদ ব্যাপী দেখতে হবে। সাকিব ভাই, আগামী বছর প্রকল্প নিয়ে আপনারা যদি ওই মেয়াদে শেষ না করতে পারেন, প্রকল্পের অগ্রগতি আপনারা আসলে কোন খাতে অগ্রাধিকার দিচ্ছেন সেগুলি দেখো আমরা লক্ষ্যগুলি বুঝতে পারবো। কিন্তু আমরা যেহেতু আপনি অন রেকর্ড বললেন, আমরা একটু চেষ্টা করবো যে আগামী বছর অন্তত বা আগামী অর্থ বছর আবার কথা বলতে। জি, আমি কয়েকটা জিনিস নিয়ে কথা বলতে হবে, তো আমি একটু দ্রুত সাকিব ভাই আপনার কাছে একটু প্রশ্ন করে একটু দ্রুত উত্তর চাইবো। আপনি জ্বালানি খাত নিয়ে কথা বলেছেন, আপনি বলেছেন যে একটা আত্মনির্ভরশীল জ্বালানি খাত করতে চান। আত্মনির্ভরশীল জ্বালানি খাত করার জন্য যে রিক কেনা, যাতে বাপেক্স বা বাংলাদেশে যারা খনিজ সম্পদ অনুসন্ধান করে, অর্থাৎ জ্বালানি তেল এবং গ্যাসে যারা অনুসন্ধান করে তাদেরকে যাতে আরো শক্তিশালী করা যায়, সেইটা আমাদের অনেক দিনের দাবি সাকিব ভাই, এটা আমরা করার কথা বলতেছি। আপনারাও একই কথা বলতেছেন, আওয়ামী লীগ সরকারও আইসা আমাদেরকে এই কথা বলছিল যে আমরা রিক কিনবো, বাপেক্সকে শক্তিশালী করবো, বলেছে কেনে নাই। আচ্ছা, একটা দুটো কিনছেও 2008-9-10 বাপেক্সের জন্য দুইটা রিক কেনা হয়েছে, মানে আমার যদ্দূর মনে পড়ে 8-9-তে কিনছেও না। প্রশ্ন সেটা না, আপনারা বাপেক্সকে শক্তিশালী করবেন কিন্তু সাথে সাথে আবার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট করবেন বিদেশিদের সঙ্গে, পিএসসি। এখন পিএসসির একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে সাকিব ভাই, এটা আপনি জানেন আমি জানেন, কারণ আমরা বহুদিন ধরে এগুলো নিয়ে কথা বলেছি যে আপনি যদি প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট একটা স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী করেন, তাইলে আপনাদের বিদেশিদের উপরই আসলে বছরের পর বছর ধরে নির্ভরশীলই থাকতে হবে। এই শেভরন, এই যারা যারা আছে, আমার শেভরনের এগেন্সে কোনো কিছু বলা নাই, কিন্তু এই বিদেশি জায়েন্টদের কাছেই আপনার থেকে যেতে হবে। আপনারা প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, আবার রিগও কিনবেন, শক্তিশালীও করবেন। এটা একদম আওয়ামী মডেল মনে হচ্ছে আমাদের কাছে জ্বালানি খাতে ইয়াটা করার। এটা যদি ছোট করে বলেন। আপনি জানেন যে বাংলাদেশে আগেও আমরা যখন নিজেরাই আন্দোলন করেছি তখন আমরা কিন্তু বলেছিলাম যে স্থলভাগে আমাদের ব্যাপেক্সকে প্রায়োরিটি দেওয়া, অফশোরে মানে সমুদ্র বক্ষে যেহেতু এখনো ব্যাপেক্সের সেই ক্যাপাসিটি তৈরি হয়নি, সে কারণে সেখানে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে আমাদের করতে হচ্ছে, কিন্তু সেই চুক্তিগুলো যাতে অবশ্যই দেশের স্বার্থ রক্ষা করে হয়। এবং আমরা যতটা এখনো পর্যন্ত জানি যে এইভাবে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই চুক্তি কাঠামো তৈরি করা হবে। নিশ্চয়ই সেটা পরীক্ষা নিরীক্ষা হবে। স্থলভাগে কিন্তু প্রায় 14-15 বছর ধরে পিএসসি করা বন্ধ, পিএসসি নাই কিন্তু, মানে স্থলভাগে কিন্তু বিদেশি কোনো সংস্থাকে আর অনুমোদন দেওয়া হইতেছে না যে তোমরা একটু খোঁজ করে দাও, যদি না থার্ড পার্টি কন্ট্রাক্টের ভিত্তিতে, যেগুলি কিছুটা গ্যাসপ্রম বা ওরা কিছুটা যেটা করছে, ওইটা ছাড়া তো অফশোরেই সব। আপনারা নতুন কি করলেন যা আবার একই কথাই তো বলতেছেন যে অফশোরে গিয়ে না, কিন্তু আপনি তো অফশোরে তো আমাদের কোনো মানে না, ঠিক আছে, কিন্তু সেটা তো আওয়ামী লীগ সরকারের, মানে তাই না? আওয়ামী লীগের 15 বছরে অফশোরে তো কোনো মানে সাকসেস নাই বললে চলে। মানে অনশোরে স্থলভাগে তারা যে সমস্ত গ্যাস ক্ষেত্রগুলো দিয়েছে তার মধ্যে যেগুলো আমরা নিজেরা, যেহেতু বাপেক্সকে তারা কার্যত বসিয়ে রেখেছে, সেই কারণে তারা বিদেশি কোম্পানিগুলোর সাথে গিয়েছিল। আমরা যেটা বলছি যে আমরা বাপেক্সকে প্রায়োরিটি দিচ্ছি এবং আমাদের বাপেক্সকে প্রায়োরিটি দিয়ে তাকে যেভাবে ইকুইপড করা দরকার সেইটা আমরা করতে যাচ্ছি। আমি আপনাকে একটু মনে করাই দিই, বাপেক্সকে বসায় রাখার কথা বলে, বাপেক্সকে কার্যকর করার কথা বলে প্রতি 2-1 বছর পর পর এইখানে সেইখানে, সাধারণত ভোলায়, শাহবাজপুরে নতুন গ্যাস ক্ষেত্র পাইছি, এই কূপের মধ্যে গ্যাস উত্তোলন শুরু হয়েছে, এগুলি করা হয়তো, রিগ কেনা হয়তো, রিগের ক্ষেত্রে এটা খরচ করা হয়তো। আপনারাও একই মডেলে যাইতেছেন কিনা, নাকি সত্যি সত্যি এটা একটা জবাবদিহিমূলক স্বচ্ছতার সাথে পেট্রোবাংলাকে আসলে আপনি মানে এইটা এই গভর্নমেন্টের একটা যেটা আগে হচ্ছে কি, এটা একটা নির্বাচিত সরকার, 4.5 বছর পর তাকে একটা আবার নির্বাচনের মুখোমুখি হতে হবে, তার কোনো চিরস্থায়ী বন্দোবস্তের কোনো সুযোগ নাই। ফলে এই যে জায়গাটা, এই নির্বাচনকে মুখোমুখি হতে হলে এই গভর্নমেন্ট ক্যান্ট এফোর্ড যে সে এরকম ভাওতাবাজি দিয়ে জনগণকে কোনো জায়গায় থাকে, তাকে কাজ দেখিয়ে জনগণের কাছে ফেরত যেতে হবে এবং সেই জবাবদিহিতা করতে তাকে প্রস্তুত থাকতে হবে। এটা 6 মাস পর আমরা আবার দেখবো। এবার আসি যে রিনিউয়েবল এনার্জি নিয়ে। আপনি বলছেন যে 20% রিনিউয়েবল এনার্জির দিকে আপনারা এটার মধ্যে যাবেন। এখন বাংলাদেশে রিনিউয়েবল এনার্জি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হইতেছে হচ্ছে 5%-এর মতো, সেটার মধ্যে যে আপনি 4 গুণ এটাকে বাড়াবেন, এইটার মানে এটাকে কি বলে, যে এটা আপনি দেখছেন কিনা যে এটা আসলে আপনি করতে পারবেন, বা এটা করতে হলে আপনাকে কি করতে হবে, আপনার অতটা জমি আছে কিনা, ওই মানে আপনি আসলে কি আয় করবেন, আপনি কি বিল্ডিংগুলিকে ট্রান্সফার করবেন, কি করবেন আসলে, সেইটা আপনারা ভাবছেন কিনা? কারণ এই রিনিউয়েবলের কথাও সাকিব ভাই, আমি আপনি অসংখ্য সেমিনার একসাথে অংশগ্রহণ করছি, সবাই এসে খালি রিনিউয়েবলের কথা বলে এবং এটা একটা গপ্পই। এখন সাকিবের মুখেও এটা শুনতে হইতেছে যে আমরা 20% রিনিউয়েবল করে ফেলাম। এখন 20% রিনিউয়েবল
মানে আপনি বলেন বাকিটা। ওয়েল, আপনি দেখেন কখনো কখনো মানে যখন ক্রাইসিস কিংবা চ্যালেঞ্জ আসে, জি। তখন সেটা অপরচুনিটিতে পরিণত করে কোনো সরকার নীতি গ্রহণ করতে পারে। বিগত সরকার সেটা নেয়নি। তারা রিনিউয়েবল বলতে কিছু রুফটপ ইত্যাদি কিছু প্রতিষ্ঠানকে কিছু মানে তাও সেটা নানান ভাবে একটা জটিলতা ভাগবাটোয়ারা ইত্যাদির মধ্যে গিয়েছে। এই সরকারের পরিষ্কার পলিসি হচ্ছে সৌর বিদ্যুতে যথাসম্ভব মানে গুরুত্ব দেওয়া। তার মধ্যে ধরুন 1100 মেগাওয়াট সৌর বিদ্যুতের জন্য সরকার নিজেই উদ্যোগ নিচ্ছে। আপনি ইতিমধ্যেই কাজ এগিয়ে গেছে। রামপালের যে সেকেন্ড ইউনিট করার কথা ছিল, এই পুরো জায়গাটা এখন সৌর বিদ্যুতের জন্য 450 মেগাওয়াটের একটা প্রকল্প ইতিমধ্যে রানিং। আরো দুটো প্রকল্প হচ্ছে, যে এই সব মিলে 1100 মেগাওয়াট সরকার নিজে নিচ্ছে। আর বাকি যে 10,000 মেগাওয়াটের একটা টার্গেট করা হয়েছে, সেইখানে বাকিটা প্রাইভেট সেক্টর করবে। কিভাবে করবে? সরকার জমি দেবে, জমি প্রাইভেট সেক্টর লিজ নেবে এবং তারা ইনভেস্টমেন্ট করবে, তারা একটা নির্দিষ্ট ট্যারিফে সরকারের কাছে বিক্রি করবে। এবং সরকার যেখানে মানে ইনফ্রাস্ট্রাকচার কিছু একদম সহায়তার কুইক জায়গায় রেন্টাল কাজ মডেল করবে। না তো? এই যে ধরেন আমারে No, আপনি no, কোনো quick আমি rental আমি model আমি না। আমারে এখানে- আপনি একটা সৌর বিদ্যুৎ উৎপাদনের একটা মডেল দিলেন, আমি বাংলাদেশে চলে আসলাম, দিয়ে একটা দিলাম, তারপরে আসেন, আপনি যদি ইনভেস্ট তারপরে করে করেন, তারপরে তাহলে তারপরে আপনি ঘটনা হলো যে এখানে আমি কোনো বিদ্যুৎ উৎপাদন capacity করি charge আর না নাই। করি, আপনি আমার টাকা দিতে থাকলেন। না 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 না, শোনেন, কোনো ক্যাপাসিটি চার্জ নাই, সৌর বিদ্যুতে কোনো ক্যাপাসিটি চার্জ নাই, এটা আপনি Okay. প্রথম মনে রাখবেন। Okay. আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে সরকার জমি লিজ দিচ্ছে এবং বেসরকারি উদ্যোক্তা বিনিয়োগ। এখন কোথা থেকে জমি পাওয়া যাবে সেইটা প্রথম কয়েকটি বৈঠকেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমাদের এখানে অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে শুরু করে আমাদের দেশের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন সড়ক, রেল, নৌ, বিভিন্ন প্রতিষ্ঠানের যত জমি আছে এবং সেই নিষ্কণ্টক যত জমি আছে, সেই জমি পরিমাপ করা হচ্ছে এবং বেশ কিছু আরো ক্ষেত্র চিহ্নিত করা হচ্ছে যেখানে সরকার এই জমি উদ্ধার করছেন এবং আশা করা যাচ্ছে মানে লক্ষ্য প্রায় 30,000 একরের বেশি জমি এই সোলার পাওয়ারের জন্য প্রস্তুত করা হবে। এখন কতটা শেষ পর্যন্ত হবে সেটা আমরা এই আমি একটা কিছুদিনের ছোট মধ্যে জানতে আমি পারবো, সাকিব ভাই একটা খুব ছোট অঙ্ক দ্রুত করি, সময় জানতে পারবো। ছোট অঙ্ক করি, একটা কম বেশি পলিসি তৈরি হচ্ছে, কম একটা বেশি নীতিমালা তৈরি হচ্ছে। রাইট, বলো। কম বেশি 16,000 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের এখন লাগে চাহিদা, রাইট? 16-17,000। তো অঙ্ক করার সুবিধার্থে আপনি বলতেছেন যে 1100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ থেকে উৎপাদন করার জন্য সরকারি উদ্যোগ নিচ্ছে। তো 1100 মেগাওয়াট যদি সৌর বিদ্যুৎ করার জন্য উৎপাদন নেয়, এটা 6%-এর মতো, 6-7%-এর মতো একটা আসে, তাই না? 16,000-এর 1100, তাইলে আর 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 এইটাকে যদি আপনি 20%-এ যান, বাকিতে তো বললাম যে আরো 3 আমরা গুণ, 10,000 আরো 3 মেগাওয়াটের গুণ আপনি পিপিপি করবেন, মানে প্রাইভেট পার্টনারশিপের মধ্যে। হ্যাঁ, 10,000 মেগাওয়াটের আচ্ছা, যে এটা টার্গেট, একটু সেটা এটা একটু প্রাইভেট বোঝার সেক্টর জন্য, ইনভেস্টমেন্ট কারণ হবে। বাংলাদেশের সমস্ত চেহারা যেহেতু এটা ঠিক করে দেবে, এটা একটু বোঝার জন্য। এটা কি লাভজনক হবে? মানে ঘটনা হইলো যে আমার সৌর বিদ্যুৎ উৎপাদনের খরচ যদি 4 টাকা পার ইউনিট হয়, বোঝার জন্য। বেসরকারি খাতের জন্য কি এইটা 5 টাকা করে আপনারা কিনবেন? মানে ওকে লাভ দিবেন নাকি ও মানে মানে হিসাবটা কি? কারণ আওয়ামী লীগ সরকার প্রথমে, আমাদের ভয়টা কোথায়, আওয়ামী লীগ সরকার প্রথমে কিছু লোকরে বলছে না ওরা তো আমাদের সাহায্য করতে আসছে, ওরা তেমন একটা লাভই দিবে না, নিবে না। পরে যারা লাভ না নেয় তারা যে কিরকম লাভ নেয়, না না না, ওইটা এই সমস্ত এগুলো হবে না। এই সমস্ত ভুয়া মডেলের মধ্যে না। আচ্ছা, মানে এই এটা একটা সরকার বিজনেস যাবে না। কেস হবে এখানে এটা একটা বিজনেস কেস। এখানে তো আপনি যে বিনিয়োগ করতে আসছে সে কি ফিলান্থ্রপি করবে নাকি? না। ওকে, মানে তাহলে সে তো সেইটা এই ক্ষেত্রে তার লাভ সুনির্দিষ্ট হবে, বিনিয়োগ করতে তার লাভ আসছে। হবে। সে অবশ্যই তার লাভ রেখেই সে, কিন্তু সেটা সরকার সেটা ঠিক করবে ট্যারিফ কতটা হবে। ওকে, এবং এই ক্ষেত্রে ট্যারিফের ক্ষেত্রে অনেকগুলো বিচার বিবেচনা আছে। ধরুন গ্রিড কার্ডটা কত কাছে, তার উপরে কিন্তু তার ট্যারিফ ওঠানামা না করে। অবশ্যই, কারণ এটা তো হ্যাঁ, আপনাকে সেইসব জায়গায় পয়েন্ট এ সেইসব থেকে পয়েন্ট টেকনিক্যাল বি তে, ম্যাটার্স আছে। পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে এইসব আপনি দিতে হ্যাঁ, হবে, তো দিতে হবে। টেকনিক্যাল ম্যাটার্স আছে। টেকনিক্যাল ম্যাটার্স গুলো করার জন্য একটা ন্যাশনাল কমিটি করা হয়েছে, যারা একটা নীতিমালা তৈরি করছেন এবং এই নীতিমালার অধীনে এইখানে আমার এই পুরো প্রশ্নটা, সৌর এইখানে আমার প্রশ্নটা, এই দায়িত্বগুলি কারা পাবে সাকিব ভাই? আপনার পরিচিত লোকেরা নাকি আমাদের বিদ্যুৎ মন্ত্রী টুকু ভাইয়ের পরিচিত লোকেরা, নাকি আমরা? না না, কারা কারা পাবে মানে মানে কারা এই দায়িত্ব পাবে? যে ধরনের লাভ বিনিয়োগ? হবে, লাভজনক ব্যবসা, প্রচুর লোকে আসবে, সরকারের সাথে ব্যবসা করতে পারলে অনেক ভালো। না, এটা কোনো শুনেন, এখানে স্বজন, আপনি তো হয়তো একটা স্বজন প্রীতির মানে আবহাওয়া নিয়ে সম্ভাবনা গেলাম। দেখতে পাচ্ছেন। জি, কিন্তু একটা ইনভেস্টমেন্ট যখন আপনি ওপেন করেন, সেই ইনভেস্টমেন্টে মানে যারা এগিয়ে আসবে, এখানে আপনি যে পরিমাণে আপনার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা, তাতে ওই পরিমাণ ইনভেস্টর পাওয়াও এখন
বেশ কঠিন হবে। মানে ও আচ্ছা কঠিন হবে। আচ্ছা আচ্ছা, এইবার আমি বুঝতে পারছি, মানে ব্যাপারটা এরকম না ওই যে নাম্বার আপনি অফ এটা ইনভেস্টমেন্ট করলেই না। আপনি করলেই আপনার অনেক টাকা লাভ হচ্ছে, বা আমি অনেকদিন আন্দোলন করছি সেজন্য আমাকে একটা বিদ্যুৎ কেন্দ্র দেন, ব্যাপারটা এরকম না। মানে এই জায়গায় জিনিসটা থাকছে না এখন। আমরা নীতিমালাটা যথাসম্ভব স্বচ্ছ এবং দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, কারণ এখানে পাবলিক ট্যাক্সের পয়সা দিয়ে বিদ্যুৎটা কেনা হবে, কাজেই সেইটা সর্বোচ্চ স্বার্থ দেখেই এই জায়গাটাতে করা হচ্ছে। আচ্ছা, একজন দর্শক উনি অনেকক্ষণ ধরে আমাকে অনেক এবং বকাবকি এটা আরেকটা জিনিস হচ্ছে যে এমনকি হ্যাঁ ওয়েস্ট ম্যানেজমেন্টের অংশ হিসেবে গ্রামাঞ্চলেও ব্যাপক ভিত্তিক বর্জ্য কেন্দ্রিক ছোট ছোট মানে করা হচ্ছে, মানে ওকে অর্থাৎ রিনিউয়েবলের সবগুলো জায়গাতে এক্সপ্লোর করা হচ্ছে। হয়তো কোনোটাতে প্রযুক্তিগত দিক থেকে আমরা এখনো পিছিয়ে আছি, যেটা যারা সারা হুম দুনিয়াতে অনেক মানে এগিয়ে যাচ্ছে, হুম আবার কোনোটা এখনো প্রযুক্তিগত এবং উৎপাদনের কস্ট হিসেবে একটু বেশি। হুম। কিন্তু প্রত্যেকটি সেক্টরকেই কাজে লাগানো হচ্ছে যাতে করে মানে আমরা এই টেকনোলজিক্যালি দুনিয়া যে জায়গায় এগোচ্ছে, যেহেতু এটাই ফিউচার, সুতরাং সেই জায়গায় যাতে আমরাও তাল মিলিয়ে চলতে পারি। আমার মানে তাল মিলিয়ে চললে তো এটা বাংলাদেশে আসলে একটা গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে, কারণ কিন্তু আমি অফকোর্স, সেজন্য আমি বলছি যে এটা সেই একটা জন্য সেই জন্য সেই জন্য এটা একটা যুগান্তকারী সেই জন্য পদক্ষেপ, এবং এটা হচ্ছে ক্রাইসিসকে একটা অপরচুনিটিতে ট্রান্সফার করা একটা যুগান্তকারী সেই পদক্ষেপ। জন্যই মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী আপনাকে আমরা আসলে মানে 6 মাস 1 বছর পর এটা পর মাননীয় আমরা এ- এ- আমরা আমরা একটু আমরা এটা আমরা আপনি 6 মাসের হয়তো 6 মাস 1 বছর পর আবার আপনার সাথে এটা নিয়ে কথা হবে। আমাকে মানে কয়েকজন দর্শক, 2-3 জন দর্শক আমাকে অনেক নিন্দামন্দ করতেছিলেন, কিন্তু বেশি ভালো নিন্দামন্দ হচ্ছিল না বলে আমি পড়তেছিলাম না, একটা ভালো নিন্দামন্দ পাইছি। সায়েম খান ওনার নাম, উনি বলছেন খালেদ ভাই আপনি আগের মতো নাই ভাই, আপনিও দালাল হয়ে গেছেন। জালাল মানে আহমেদ আমাকে উনি ঠিক বলছেন মতো ধরা হচ্ছে না। জালাল, হ্যাঁ আপনি দালাল হয়ে গেছেন। আজকে টকশোকে স্বজন প্রীতি নাকি এটা জালাল আহমেদ ঠিক করছেন, আল্লাহ জানে। যাই হোক, হাওয়েভার আমি আপনাদের সংসদ সদস্য জনাব রেজা কিবরিয়া, তিনি যে কথা সংসদে বলছেন, আমি শুধু আপনাকে ব্যাংকিং সংস্কার বা ব্যাংকিং খাতে আপনারা কি কি করতেছেন এটার ক্ষেত্রে রেজা কিবরিয়াকে একটু স্মরণ করি, যে তিনি ওই যে ঋণের 6% খেলাপি হলে ঘাবড়ে যেতাম, তিনি বলছেন আমাদের বর্তমানে তো 61%। ব্যাংকিং খাত সম্পূর্ণভাবে বেহাল হয়ে পড়েছে। আপনারা এইটা নিয়ে আপনারা কি বলবেন সাকিব ভাই? আমি পুরাপুরি এইটা অর্থনৈতিক সিস্টেমের মধ্যে না রাখা একটা সরল পলিটিক্যাল কথাও আপনাকে কইতে চাই, সেইটা হচ্ছে আপনারা কি আসলে এস আলমকে প্রোটেক্ট করতেছেন? মানে এস আলমকে তার ইসলামী ব্যাংকের 81 ভাগ নামে বেনামে যে তার আছে সেটা ফিরিয়ে দেওয়ার একটা আয়োজন করতেছেন? এস আলম কি আপনাদের জন্য আসলে আওয়ামী লীগ আমলে এই কথাটা আমি শিওর 2-1টা আড্ডায় আমি আপনি একসাথে উপস্থিত ছিলাম যে তারা বলতো যে এস আলমকে যদি ধরা হয় তাহলে পুরো ব্যাংকিং সিস্টেমে একটা পুরা লোকের মধ্যে একটা খুব ঝামেলা তৈরি হয়ে যাবে, এই জন্য ব্যাংক শেষ হয়ে যাবে, অমুক শেষ হয়ে যাবে। আপনারও কি একই জালে বা একই ফাঁদে বা একই ট্র্যাপে বা একই ভালোবাসায় মমত্বে আক্রান্ত কিনা সেটাও যদি না, বলেন। এরকম ব্যাংকিং মানে এরকম এস কোনো আলমকে প্রোটেক্ট জায়গা, করাটা আপনাদের কোনো একটা দায়িত্বের মধ্যে পড়ছে কিনা? এরকম কোনো কাউকে প্রোটেক্ট করার ক্ষেত্রে কোনো মানে সরকারের কোনো মানে অবস্থান নেই। এবং আপনি ব্যাংকিং ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছিল, হুম সেই সব প্রশ্নগুলো ইতিমধ্যে আবার সেই অংশটুকু আহ, মানে থাকবে না হুম ব্যাংকিং পলিসিতে। মানে আহ, অর্থাৎ এখানে যে জিনিসটা আহ, যে অংশটাকে ধরে এই কথাগুলো বলা হয়েছিল, সেক্ষেত্রেও পরিবর্তন আনার ব্যাপারে সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে, আচ্ছা, আমি যতটা জানি। এস আলম সাহেব কি ভালো লোক না খারাপ লোক? বাংলাদেশে আসলে ভালো লোক খারাপ লোক এগুলো আমি বুঝি না। উনি কি ব্যাংকটাকে দখল করছিলেন, এই যে ডিজিএফআই এর তথ্য টথ্য এগুলি কি ঠিক? মানে ইটস লাইক যে না, পত্র-পত্রিকা- স্পষ্টত আহ, যারা এই ব্যাংক ব্যবস্থা লুটেপুটে খেয়ে ফেলেছে, হুম হুম আমরা যেটা বক্তৃতায় বলতাম হুম যে ব্যাংক ব্যবস্থা ফোকলা করে দিয়েছে, হুম তাদের ব্যাপারে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। হুম আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটা প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। এবং আমি যদি আপনাকে মানে বলি যে হুম 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট হুম ট্রিটি চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে 11টি অগ্রাধিকার মামলার মধ্যে 6টি বড় ঋণগ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিংস শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। 15টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে 60টিরও বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করা হয়েছে। মানে সরকার কিন্তু টাকা উদ্ধারের জন্য, আমাদের লুট হয়ে যাওয়া এবং পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধারের জন্য কাজ করছে। এবং এই ক্ষেত্রে যেহেতু প্রসেসটা টাকা লুট করে বিদেশে নিয়ে যাওয়া যত সহজ,
ফেরত আনার প্রক্রিয়াটা বেশ মানে জটিল, এবং কিন্তু সরকার তার সবগুলো পথ এভিনিউ গুলোকে কিন্তু এক্সপ্লোর করছে এবং ফেরত আনার জন্য সর্বোচ্চ অঙ্গীকার নিয়ে কাজ করার চেষ্টা কিন্তু করছে। সিরিয়াসলি ব্যাংকিং খাতে কি সংস্কারের জন্য সরকার মানে চেষ্টা করতেছে? কেন আমি বলি, ব্যাংকিং খাতে কিন্তু আমাদের সাথে এই 2-3 সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর কথা বলছিলেন। তা আহসান এইচ মনসুর বলতেছিলেন যে মানে উনাকে যে তাড়াহুড়া করে সরায় দিয়ে বিএনপির একজন ব্যবসায়ী, আমি তার ভালো মন্দ জায়গা থেকে বলতেছি না, ওইটা যে করার জন্য একটা তাড়াহুড়া ছিল, তাতে মনে হয়েছে তার উনি কোনো একটা পথের কাঁটা হিসাবে কাজ করতেছিলেন। কিন্তু আমরা কিন্তু দেখছি যে উনি ব্যাংকিং খাতে সংস্কার আনার জন্য উনি ট্রাই করছেন। উনাকে যে এত দ্রুত আপনাদের সরাইতে হইল, এইটার কারণটা কি আসলে? আপনারা তো অনেক লোকের রাইখা দিলেন, নিরাপত্তা উপদেষ্টারে মন্ত্রী বানায় ফেললেন, অ্যাটর্নি জেনারেল আইনমন্ত্রী দিয়ে দিলেন। উনার ক্ষেত্রে কি হইল, মানে ওয়াই ইজ দ্যাট যে এটা আপনারা এত তাড়াহুড়াটা করলেন? দেখুন, মানে এই ব্যাংকিং খাত সংস্কার হচ্ছে সরকারের প্রায়োরিটি। আমি যে কথাটা আগেই বলেছিলাম যে ধরেন একটা সরকারকে তো মানে সে তো তার নিজের কোলাপস চাইবে না। তো মানে একটা এই বর্তমানে ব্যাংকিং খাত এবং আর্থিক খাত যে জায়গায় আছে, এইটার যদি দ্রুত একটা ঘুরে দাঁড়ানোর পরিস্থিতি তৈরি না করা যায়, তাহলে এই সরকারের সামগ্রিক অর্থনৈতিক আয়োজনই একটা বড় ধরনের মুখ থুবড়ে পড়ার মতো অবস্থায় যাবে। ফলে ব্যাংকিং এবং আর্থিক খাত সংস্কার করা এখন গভর্নমেন্টের প্রায়োরিটি, এবং সেইটা করতে গিয়ে সরকার তার পলিসি অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা গভর্নর বদলানো থেকে শুরু করে যে কোনো জায়গাতে। আর সরকারের নিজস্ব প্রায়োরিটি থাকে, নতুন সরকার এসছে, তারা তাদের যার প্রতি আস্থাশীল মনে করবেন, যাকে দিয়ে তার এই পলিসি বাস্তবায়ন হবে বলে মনে করবে, তাকেই সেই দায়িত্বে তারা আনবেন। তো সেই জায়গা থেকে মূল বিষয় হচ্ছে যে ব্যাংকিং খাত সংস্কার করাটা সরকারের প্রায়োরিটি এই কারণে, এবং শুধু সরকার সংস্কার না, মানে এখানে এটা পুনরুদ্ধার করা, এটার প্রতি আস্থা ফিরিয়ে আনা, সেটা সরকারের প্রায়োরিটি। কারণ এটা সরকারের বলতে পারেন যে তার সামগ্রিক অগ্রগতি অস্তিত্বের সাথে যুক্ত আর কি, মানে অর্থনৈতিক অগ্রগতির যে পরিকল্পনা সে করছে তার সাথে যুক্ত, এমনকি শেষ পর্যন্ত সরকারের অস্তিত্বের সাথে যুক্ত। আচ্ছা সাকিব ভাই, এই সিরিজের শেষ প্রশ্ন, যে আপনি যেহেতু সরকারের লুটপাট আপনি বলতেছেন, বারবার আপনি বলতেছেন যে সরকার লুটপাট ও অর্থ পাচারের বিরুদ্ধে দাঁড়াইছে, কিন্তু লুটপাট এবং অর্থ পাচারটা যদি আপনি আসলে বন্ধ করতে চান, তাইলে আপনাকে আসলে মানে ব্যবসার বা সৎ ব্যবসার আপনি একটা 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 মডেলও আপনার দেখাইতে হবে, যে এখানে মানুষ কইরাকেটা, সবাই তার চাকরি করবে না, কইরাকেটা একটা খাইতে পারবে। তো এইটার ক্ষেত্রে আপনারা একটা বলছেন যে ব্যবসার ক্ষেত্রে আপনারা ওয়ান স্টপ সলিউশন করছেন, যেখানে এক জায়গায় গিয়ে আপনারা সবকিছু করতে পারেন। কিন্তু আমি যদি এটাতে আসে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনারা যখন মানে ব্যাংকের দিকে আপনি যখন তাকান, যে আপনি আসলে লোকের থেকে আপনি 5% তাদেরকে আমানতের সুদ দিচ্ছেন, কিন্তু একটা ব্যবসা করতে যায় ঋণ দিতেছেন আপনি 14 বা 16% সুদে। তো আপনি কি মনে করেন যে এই স্প্রেডটা একটা বিজনেস করার জন্য, মানে যদি কেউ চুরি বাটপারি এগুলি না করে, তাহলে এই স্প্রেডটা বিজনেসের জন্য ইজ দিস ওকে, মানে এটা ঠিকঠাক? না? উচ্চ সুদের হার যখন থাকে তখন তো ব্যবসা বাণিজ্যের উপর এটার একটা কিছুটা বিরূপ প্রভাব তো পড়েই। এখন এটা করা হয়েছিল কখন? যখন মুদ্রাস্ফীতি অনেক বেড়ে গেছে, এবং সাধারণত এটা একটা মানে অর্থনৈতিক তত্ত্বে আছে যে মুদ্রাস্ফীতি বেড়ে গেলে তখন ব্যাংকের সুদটা উচ্চ হার করা হয়। এখনো যেহেতু মুদ্রাস্ফীতির ব্যাপক চাপ আছে, এটা এই মুহূর্তে 9.4, সুতরাং মুদ্রাস্ফীতি, সে কারণে ব্যাংকের সুদের হার সেই উচ্চ জায়গাটাই রাখা হয়েছে। কিন্তু একই সাথে আবার রাজস্ব নীতি দিয়ে, ফিসকাল পলিসি দিয়ে কিন্তু এইটার একটা মিটিগেট করা হচ্ছে। যেমন একটা স্টিমুলাস প্যাকেজ খোলা হয়েছে, যে সমস্ত কলকারখানা তারা স্ট্রাগল করছে এবং যারা কিন্তু তারা কর্মসংস্থান তৈরি করতে অথবা রক্ষা করতে সহায়ক হবে, তাদেরকে কিন্তু সরকার মানে তার রাজস্ব পলিসির আন্ডারে ওই স্টিমুলাস প্রজেক্টে মানে সবাইকে সুযোগ দিচ্ছে, এবং সেখানে সরকার থেকে 6% আবার দেওয়া হচ্ছে, মানে ভর্তুকি দেওয়া হচ্ছে। তো সুতরাং সেই জায়গা থেকে আপনি দেখবেন যে দুটো মানে অর্থাৎ একদিকে আমাদের মনিটারি পলিসি, অন্যদিকে ফিসকাল পলিসি, দুইয়ের সামঞ্জস্যের মধ্য দিয়েই কিন্তু এই জিনিসটা নেওয়া হয়েছে, এই কারণে যাতে আমাদের একদিকে মূল্যস্ফীতিও কম থাকে, অন্যদিকে স্ট্রাগলিং ইন্ডাস্ট্রিগুলো যাতে ঝরে না পড়ে, মানে বন্ধ হয়ে না যায়, এবং ব্যবসা বাণিজ্যের অন্য যে খাতগুলো অর্থাৎ সিঙ্গেল উইন্ডো থেকে শুরু করে লাইসেন্সিং থেকে শুরু করে প্রত্যেকটি স্তরে তার যাতে হয়রানি থেকে মুক্ত সে হতে পারে, কস্ট অফ বিজনেস মানে ব্যবসার খরচ যাতে কমে আসে,
তার জন্য কর কাঠামোর মধ্যে বদল করা, এই সবগুলো অ্যাপ্রোচে দেখবেন প্রতিটি সিদ্ধান্তের পেছনে একটা নীতিগত অবস্থান আছে। এটাই হচ্ছে বাজেটের আচ্ছা বৈশিষ্ট্য, আচ্ছা যে আমি আমি পূর্ববর্তী বাজেটগুলোর তুলনায় এই বাজেট কোনো একটা সিদ্ধান্ত, কোনো একটা পলিসির ডিসিশনের মানে মানে ছাড়া নেওয়া হয়নি। ওকে, আমি আমাকে একজন একটা চিঠি লিখেছেন, সেই চিঠিতে তারা বলতেছেন যে বিদেশ থেকে টাকা পাঠাইতে, অর্থাৎ যেগুলি আমরা রেমিটেন্স বলি, সেগুলির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলে সেই ডকুমেন্টগুলি চাইতে পারবে অন্য তার ব্যাংকের মাধ্যমে, তফসিলি ব্যাংকগুলির মাধ্যমে। সেটা হচ্ছে যে রেমিটেন্সের পারপাস, সোর্স অফ ইনকাম, জব ডকুমেন্টস ফ্রম দি ওয়ার্ক প্লেস, স্যালারি স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, এগুলি কেন দরকার? ধরেন আমার যে ভাই সৌদি আরব থেকে টাকা পাঠাইতেছে, উনি যদি সৎ চ্যানেলে টাকা পাঠান, ব্যাংক চাইলে তার কাছ থেকে এতগুলি জিনিস কেন চাইবেন? মানে ঘটনাটা কি, মানে এইটার যুক্তিটা কি? কোনটা একটু